উপস্থিত সকল ছাত্রকে আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে স্বাগত জানাই। আগের দিনে যতটা হয়েছিল তারপর থেকে আর শুরু করছি। এটা খুবই প্রাচীন একটি প্রশ্ন, ক্লাসে করিয়েও দেওয়া হয়েছে, হয়তো তাও পাঠিয়েছে একটি ছেলে। যাই হোক, করে দিচ্ছি। এক সৈন্য দলের সৈন্যগণকে 4 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে সাজালে সম্মুখ সারিতে যতজন সৈন্য থাকে তাদেরকে নিরেট বর্গাকারে সাজালে সম্মুখ সারিতে তার থেকে 16 জন সৈন্য কম থাকে। সৈন্য সংখ্যা জানতে চাওয়া হয়েছে। সেম নাম্বার অফ সোলজার্স, তাদের দুরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। একটা হচ্ছে শূন্য গর্ভ বর্গাকার যার গভীরতা 4, তাহলে এটা সেই অ্যারেঞ্জমেন্ট। গভীরতা 4 বলতে কি বোঝায়? ধরো একদম বাইরে থেকে ভেতরে ঢুকতে গেলে তোমাকে 4 জনকে ক্রস করতে হবে। 1 2 3 4। যদি এদিক থেকে ঢোকো তাহলে 1 2 3 4। যেদিক থেকে তুমি ভেতর দিকে যাবে এই 1 2 3 4। এদিক থেকে ধরো 1 2 3 4। যেদিক থেকে ঢুকবে তুমি 4 জনকে ক্রস করে ঢুকতে হবে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাতে ধরো প্রথম সারিতে রয়েছে ধরো x জন। তাহলে যে ভেতরের যে সারিটা একদম ভেতরে, সেখানে কজন থাকবে? সেই x - 8 জন। কেন? এদিক থেকে 4 জন, এদিক থেকে 4 জন কমে যাবে। এবার এটাকেই যখন আমি নিরেট বর্গাকারে সাজাবো তখন আর ভেতরে কোনো ফাঁকা নেই, তখন পুরো সলিড। তখন বলেছে এই অ্যারেঞ্জমেন্টের থেকে 16 জন কম থাকবে। তাহলে x - 16, ঠিক আছে? 16 জন কম বলেছিল। এবার দেখো, এই যে নিরেট বর্গাকার সজ্জাটা আছে তাতে প্রথম সারিতে x - 16, তাহলে কি সাইডেও x - 16? যেহেতু বর্গাকার সজ্জা, তাহলে এখানে মোট সৈন্য সংখ্যা কত? x - 16 হোল স্কয়ার। এই ক্ষেত্রে সৈন্য সংখ্যা কি হবে? x স্কয়ার মাইনাস x - 8 হোল স্কয়ার। তাহলে ফাঁকা অংশটা x - 8 হোল স্কয়ার। তাহলে যেহেতু একই সৈন্য দল, তাদের দুই রকম সজ্জা, তাহলে এই দুটো সংখ্যা সমান। তো প্রশ্ন অনুসারে প্রাপ্ত সমীকরণ কি? এটা সমান সমান x - 16 হোল স্কয়ার। আচ্ছা, এবার জিনিস লক্ষ্য করো, এই যে আমি প্রথম সারিতে x জন ধরেছি, x এর উপর দুটো রেস্ট্রিকশন আছে। এখানে দেখো x - 8 কেও তো 0 থেকে বড় হতে হবে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x কে 8 এর থেকে বড় হতে হবে। এখানে দেখো x - 16 কে যদি 0 থেকে বড় হতে হয় তাহলে x কে 16 থেকে বড় হতে হবে। দেখো 8 এর থেকে বড় হলে যে 16 থেকে বড় নাও হতে পারে, কিন্তু 16 থেকে বড় হলে সে 8 এর থেকে বড় হবে। সুতরাং এখানে এই একটা শর্ত মাথায় রাখবে, x কে কিন্তু অবশ্যই 16 থেকে বড় হতে হবে। 16 থেকে বড় না হলে কিন্তু এটা অর্থহীন হবে। বুঝতে পারলাম কথাটা? তো এইবার আমি এটা সমাধানটা শুরু করছি। বা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, তাহলে কত হচ্ছে? 2x - 8 * 8। এটাকে ভাঙলে হচ্ছে x স্কয়ার মাইনাস 32x প্লাস 16 স্কয়ার। পরের ধাপে x স্কয়ার যের মধ্যে থাকলো 8 × 16, ওপাশে গেলে -16, তাহলে কত? 48x। 8 এর 64, ওপাশে গেল 256 প্লাস 64 কত হয়? 320। তো বোঝা যাচ্ছে এটা 40 আর 8 হবে। তাহলে x - 40 * x - 8 সমান সমান 0। লক্ষ্য করো এই শর্তটা, x 16 থেকে বড় হতে হবে। তাই x - 8 এর কথা কোনো 0 হওয়া সম্ভব না। তাহলে এখান থেকে কি লিখবো? অতএব x = 40। ব্র্যাকেটে অবশ্যই শর্তটা উল্লেখ করবে যে যেহেতু x 16 থেকে বড়। x এর মান যদি 40 হয় তাহলে শূন্য সংখ্যা এখানে বসিয়ে দেওয়াটাই ভালো। শূন্য সংখ্যা তাহলে কি হবে? 40 - 16 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 24 এর হোল স্কয়ার, তাহলে হচ্ছে 576। তাহলে 576 জন সৈন্য। ঠিক আছে? এটা খুবই প্রাচীন অঙ্ক, আশা করি ক্লাসে পড়ানো হবে, তাও যখন দেওয়া হয়েছে তাই করে দিলাম। এটা গেল 73 নম্বর অঙ্ক। এবার আসছি 74 নম্বর অঙ্ক। এক ব্যক্তি তার মোট 26,000 টাকা সেটা 3টে ব্যাংকে রেখেছে। প্রথম ব্যাংকে সুদের হার হচ্ছে 4%, দ্বিতীয় ব্যাংকে সুদের হার হচ্ছে
6%, তৃতীয় ব্যাংকে সুদের হার হচ্ছে 8%। এবার মজার কথা হচ্ছে তিনটে ব্যাংক থেকেই তার বার্ষিক যে আয় বা বার্ষিক সুদ সেটা সমান। এবার তিনটে ব্যাংকে কিভাবে টাকা রেখেছে সেটা জানতে চাওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা রেখেছে। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কি দাঁড়াবে x প্লাস y প্লাস z, এই তিনজনের যোগফল কত? টোটাল কত ছিল? 26,000 টাকা। এটা প্রথম শর্ত। এবার দেখো প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ সেটা হচ্ছে গিয়ে আসল ইনটু সময় 1 বছর, সুদের হার কত? 4/100। সেটা সমান সমান দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ সেটা সমান সমান তৃতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বাক্যে লিখতে হবে, ঠিক আছে? প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ এত টাকা, দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ এত টাকা, তৃতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ এত টাকা, এগুলো লিখতে হবে। লেখার পর দেখো তুমি পাচ্ছ তলার 100 কেটে দিলাম, উপরে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে থাকছে হচ্ছে 2x = 3y = 4z। এবার 2 3 4 এর লসাগু 12, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে x/6 y/4 z/3। এখান থেকে আমি পেয়ে গেলাম x = y = z, সেটা হচ্ছে 6:4:3। এবার দেখো সমষ্টি 26,000, তাকে এই অনুপাতে আনুপাতিক ভাগাকার করতে তাহলে পেয়ে যাবে। তাহলে x এর মান কি হবে? x এর মান হচ্ছে গিয়ে 26,000 ইনটু 6/6 6 বছর থেকে 13, 13 দুগুণে 2000, 6 12,000। এটা হলো x। y কি হবে? একই রকম ভাবে 26,000 ইনটু 4/13, তাহলে এটা কত হবে? 8,000। আর z কি হবে? 26,000 ইনটু 3/13, তাহলে হচ্ছে 6,000। যোগ করো 6,000 8,000 14,000 আর 12,000 26,000। তাহলে ব্যক্তি প্রথম ব্যাংকে 12,000, দ্বিতীয় ব্যাংকে 8,000 আর তৃতীয় ব্যাংকে 6,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা 75 নম্বরে যে অঙ্কটা আমি করছি, এই অঙ্ক বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ছাত্র দিচ্ছে। আচ্ছা এই আজ অবধি যা করে দেবো এই টাইপের অঙ্ক ইন ফিউচার আমি কিন্তু আর করবো না, কারণ এটা শিখতে হবে। বারবার বিভিন্ন অঙ্ক আমাকে দিয়ে করিয়ে নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? নিজে না করতে পারলে কিচ্ছু হবে না। 75 নম্বর অঙ্ক, প্রদত্ত হচ্ছে x plus dy varies as √xy। আচ্ছা প্রামাণ্য কি? ax² plus by² varies as xy সমান। এরকম অঙ্ক আমি যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে যে ক্লাস নিয়েছি তাতে করানো হয়েছে, এর আগে ডাউটে ক্লাস করানো হয়েছে, আবার দেওয়া হচ্ছে, সুতরাং এটাই লাস্ট। এরপরে কিন্তু এই টাইপের কোনো অঙ্ক আমি আর করব না। আচ্ছা এটা যেহেতু দেওয়া আছে তাহলে তুমি লিখতে পারো x plus by by √xy, এটা ধ্রুবক k ধরি, অবশ্যই k 0 থেকে পৃথক। আচ্ছা √xy দিয়ে ভাগ করলে কি হচ্ছে? a √x/y b √y/x সমান k। এবার √xy x/y এর দুদিকে গুণ করি তাহলে কি হচ্ছে? a √xy এর হোল স্কয়ার, এটা হয়ে গেল b, এটা হলো k √xy। এখান থেকে পাচ্ছি হোল স্কয়ার মাইনাস k √xy প্লাস b = 0। এবার আমি এখান থেকে করছি শ্রীধর-আচার্যের সূত্র অনুসারে আমি লিখতে পারি √xy সেটা সমান সমান মাইনাস b
তাহলে মাইনাস অফ মাইনাস কে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মানে কি কে স্কয়ার মাইনাস 4ac মানে মাইনাস 4ab বাই 2a তাহলে কি দাঁড়ালো কে প্লাস মাইনাস রুট ওভার অফ কে স্কয়ার মাইনাস 4ab বাই 2a এই যে রুট ওভার আছে আমি বর্গ করে দিলে x বাই y সেটা হচ্ছে এই জিনিসটার বর্গ হয়ে যাবে k প্লাস মাইনাস রুট ওভার অফ কে স্কয়ার মাইনাস 4ab বাই 2a তার বর্গ আমি এটাকে k1 ধরে নিচ্ছি তাহলে x বাই y সমান k1 পেয়ে গেলাম এগুলো আমি মুছছি এবার এটা আমাকে দেখাতে বলেছে আমি ভাগফলটা ধ্রুবক দেখাবো তাহলে কি করছি ax² by² বাই x² আর উপর নিচে আমি y² দিয়ে ভাগ করছি তাহলে কি হচ্ছে a x by y এর হোল স্কয়ার প্লাস b বাই নিচে হচ্ছে x by y এর মান k1 বসিয়ে দাও a k1 স্কয়ার প্লাস b বাই k1 এটা ধ্রুবক ধ্রুবকের কারণ কি লিখতে হবে যেহেতু a b k1 এরা ধ্রুবক এই ভাগফলটা যদি ধ্রুবক হয় তাহলে তুমি বলতে পারো কি হবে এটা দেখছি তোমার এরপরে অঙ্ক সৌম্য চক্রবর্তী 10a রোল নাম্বার 14 76 নম্বর অঙ্ক প্রদত্ত summation I equals to 1 to n xi minus 3 equals to 0 এবং summation I equals to 1 to n xi plus 3 equals to 66 নিলেও নির্ণয় হচ্ছে x বার মানে গড় এবং n এর মানে পর্যবেক্ষণ সংখ্যা এই দুটো জানতে চাওয়া হবে ঠিক আছে সমাধান এই জিনিসটা লিখলে আমি তারপরের ধাপ লিখি সামেশনটা ভেতরে অপারেট করে দিলাম summation I equals to 1 to n xi minus summation I equals to 1 to n 3 equals to 0 দেখো সামেশন 1 I equals to 1 to n xi তাকে আমি কি লিখতে পারি nx বার কেন লিখতে পারি x বারের সূত্র কি সামেশন I equals to 1 to n xi by n তাই তো তাহলে এটাকে nx বার লিখতে পারি মাইনাস এটা কি 3 কে n বার যোগ করা তাহলে কি হবে 3n equals 0 তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো n যেহেতু শূন্য নয় n দিয়ে ভাগ করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছে x বার সমান সমান 3 যেহেতু n not equals to 0 আচ্ছা এবার দ্বিতীয় সম্পর্কটা লেখা যাক এটা লিখলাম এখান থেকে x বার 3 পেয়ে গেছি ঠিক আছে ওটা লিখলাম ওটাকে কি লিখতে পারি সামেশনটা অপারেট করে দিয়ে লিখছি কি লিখবো summation I equals to 1 to n xi plus summation I equals to 1 to n 3 equals to 66 পরের ধাপে আগে হবে summation of xi মানে কি nx বার প্লাস এটা হবে 3n equals to 66 তো x বারের মান কি আমি জানি সেটা বসিয়ে দিয়ে দেন x বার 3 আর 3n তাহলে কত হলো 6n কত হলো 66 তাহলে কত n equals to 11
পর্যবেক্ষণ সংখ্যা 11 আর গড় 3 এই দুটোই জানতে চাওয়া হয়েছে। হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কটা যেটা পাঠিয়েছে সৌম্য, এটা বেশ ভালো অঙ্ক। সাতাত্তর নম্বর অঙ্ক। প্রদত্ত হচ্ছে AD মাইনাস BC বাই A মাইনাস B মাইনাস C প্লাস B সমান সমান AC মাইনাস BD বাই A মাইনাস B প্লাস C মাইনাস D। এটা দেওয়া আছে। প্রামাণ্য সেটা হচ্ছে প্রত্যেক অনুপাত সমান সমান 1/4 অফ A প্লাস B প্লাস C প্লাস D। এটা আমাকে প্রমাণ করতে বলা হবে, ঠিক আছে? প্রমাণ এটা লিখে ফেলো যা আছে। আমি লিখছি না, তোমরা লেখো। লিখে আমি লিখছি প্রত্যেক অনুপাত সমান সমান। প্রথমে ধ্রুবক দুটি এক নিচ্ছি, তাহলে কি হবে 1 ইনটু AD মাইনাস BC প্লাস 1 ইনটু AC মাইনাস BD বাই 1 ইনটু A মাইনাস B মাইনাস C প্লাস D প্লাস 1 ইনটু A মাইনাস B প্লাস C মাইনাস D। এটা যেটা করলাম এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া দ্বারা। কথাটা লিখতে হবে কিন্তু। এবার দেখো এই AD প্লাস AC, তার থেকে A টা কমন নিলাম, তাহলে থাকলো C প্লাস D মাইনাস BD মাইনাস BC, আমি তার থেকে মাইনাস B কমন নিলাম, তাহলে কি করে থাকলো C প্লাস D। এর নিচে কি হচ্ছে A মাইনাস D A মাইনাস B যোগ হয়ে গেল মাইনাস C প্লাস B প্লাস D মাইনাস D কেটে গেল, তাহলে তলায় কি হলো 2 ইনটু A মাইনাস B। উপর থেকে C প্লাস D যদি কমন নিই তাহলে ভেতরে থাকছে A মাইনাস B, তলায় হচ্ছে 2 ইনটু A মাইনাস। তাহলে আমি এটাকে লিখতে পারি C প্লাস D বাই 2 যখন A নট ইকুয়ালস টু B। এটা কিন্তু লিখতেই হবে, এটা না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। A নট ইকুয়ালস টু B না হলে কিন্তু এটা কখনোই C প্লাস D বাই 2 হয় না, ঠিক আছে? তাহলে আমি রেজাল্টটা আপাতত এখানে লিখে রাখছি যে এই প্রত্যেকটা অনুপাত সেটা সমান সমান আমি পেয়ে গেলাম C প্লাস D বাই 2। আমি এগুলো লিখছি। এবার দেখো পুনরায় প্রত্যেক অনুপাত, সামনে একটা পুনরায় লিখে দেব, মানে আবার অ্যাপ্লাই করছি। এবারে আমি প্রথম ধ্রুবকটা 1, দ্বিতীয় ধ্রুবকটা -1 নিচ্ছি। আবার লিখবে এখানে সংযোজন প্রক্রিয়া দ্বারা। এবার দেখো AD মাইনাস AC, আমি যদি A কমন নিই তাহলে ভেতরে কি থাকবে D মাইনাস C। এবার দেখো প্লাস BD মাইনাস BC, তাহলে আমি যদি প্লাস B কমন নিই তাহলে আবার D মাইনাস C, তলায় কি হচ্ছে A মাইনাস B কেটে যাচ্ছে, এটা মাইনাস C প্লাস D, তো তলায় হবে দেখো 2 ইনটু D মাইনাস C। এখানে কি দাঁড়ালো A plus B into D minus C, তলায় হচ্ছে 2 into D minus C। এটা সমান সমান A plus B by 2 দাঁড়ালো কখন, যখন C not equal to B। অবশ্যই লিখতে হবে C not equal to B। তাহলে কি দাঁড়ালো এই অনুপাতগুলোর প্রত্যেকটা সেটা সমান সমান হচ্ছে কি A plus B by 2 সেটা দাঁড়ালো, ঠিক আছে? তাহলে আমি কি প্রমাণ করলাম, এই যে দুটো অনুপাতের সমতা দেওয়া আছে এরা প্রত্যেকে এটার সাথেও সমান এটার সাথেও সমান, তাহলে এরা দুজন সমান। তাহলে আমি কি লিখতে পারি
প্রত্যেক অনুপাত সমান সমান c প্লাস d বাই 2 সমান সমান a প্লাস b বাই 2 আবার সমান সমান 1 ইনটু c প্লাস d প্লাস 1 ইনটু a প্লাস b বাই 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 আবার কিন্তু সংযোজন করা হবে খেয়াল রাখো সংযোজন দ্বারা তাহলে কি হলো উপরে a প্লাস b প্লাস c প্লাস d তলায় 4 তাহলে আমি কি লিখতে পারি 1 এর 4 ইনটু তাহলে কি প্রমাণিত হলো প্রত্যেক অনুপাত সমান সমান এবার 78 নম্বর অঙ্ক প্রদত্ত হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার সেটা ভ্যারিজ অ্যাজ xy প্রামাণ্য x ভ্যারিজ অ্যাজ y বললাম এই একই রকম অঙ্ক এই আজকে শেষ এই রকম অঙ্ক বললাম এরপর কিন্তু আমি আর করব না তোমাকে শিখতে হবে প্রমাণ এটা যেহেতু দেওয়া আছে তুমি লিখতে পারো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার বাই xy সমান সমান ধ্রুবক সমান সমান k ধরি k অবশ্যই শূন্য থেকে পৃথক xy দিয়ে ভাগ করলে এটা হবে 2 into x by y 3 into y by x সমান সমান k দুদিকে x by y দিয়ে গুণ করছি 2x by y হোল স্কয়ার এদিকে নিয়ে চলে আসছি মাইনাস k into x by y প্লাস 3 সমান সমান 0 এবারে সিজার আচার্যের সূত্র প্রয়োগ করলে x by y সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 8 3 24 হোল বাই 2 এর মানে 4 মানে কি দাঁড়ালো k প্লাস মাইনাস রুট ওভার অফ k স্কয়ার মাইনাস 24 বাই 4 তাহলে x by y এটা দাঁড়ালো এটা সমান ধ্রুবক লিখতে পারি আমি কেন ধ্রুবক লিখতে পারি কারণ k ধ্রুবক তাহলে কি হলো অতএব x by y প্রত্যেকটা অঙ্ক এভাবেই হয় সুতরাং এই অঙ্ক আর আশা করি আমার কাছে পাঠাবে না আচ্ছা এইবারে ভূতু মানে অভিনন্দন রক্ষিত 10b রোল নাম্বার 6 ও পাঠিয়েছে 13 আর 11.5 এই দুজনের মধ্য সমানুপাতি জ্যামিতিক উপায়ে কি করে নির্ণয় করা যায় সেটা তো এই অঙ্কটা করানোর জন্য আমাকে জ্যামিতির একটা উপপাদ্য প্রথমে পড়াতে হবে একটা নয় একটা উপপাদ্য একটা রাইডার পড়ানোর পর ওই অঙ্কটায় আমি যেতে পারবো তো ধরো আজকের ক্লাসে যদি উপপাদ্যটা করার চেষ্টা করি পরের ক্লাসে বাকিগুলো দেখবো আচ্ছা যে উপপাদ্যটা করবো সেটাকে বলে অল্টারনেট সেগমেন্ট থিওরেম এই যে উপপাদ্যটা এটা আগে ম্যাথমেটিক্স অ্যাডিশনাল সিলেবাসে ছিল এখন যেহেতু অ্যাডিশনাল ম্যাথমেটিক্স পড়ানো হয় না তাই তোমাদের কারোরই করা হচ্ছে না এবং মজার কথা হচ্ছে এগুলো কিন্তু ইন ফিউচার কোনো স্ট্র্যাটেজি আর করানো হবে সুতরাং তোমাদের নিজ দায়িত্বে এগুলো শিখে নিতে হবে এবং আটকালে আমাদের জিজ্ঞাসা করতে হবে এভাবে শিখতে হবে ঠিক আছে আচ্ছা বক্তব্যটা কি স্টেটমেন্ট থিওরেমটা আমি ছবি এঁকে আগে বলছি ধরো এটা একটা বৃত্ত এটা তার কেন্দ্র যে কোনো একটা জ্যা নিলে ধরো তুমি এটা একটা জ্যা নিলে যে দুটো প্রান্ত বিন্দু এ আর ধরো তুমি এ প্রান্ত বিন্দুতে একটা স্পর্শক আঁকো
ধরো স্পর্শকটার নাম দিলে তুমি পিপি। তাহলে স্পর্শকের সাথে জ্যার একটা কোণ তৈরি হলো, একটা কেন বলো, দুটো, এদিকে একটা কোণ হলো, এদিকে একটা হলো। এইবার তোমরা জানো বৃত্তের যে কোনো জ্যা সেটা বৃত্তকে দুটো অংশে ভাগ করে, তাদের প্রত্যেকটাকে একটা বৃত্তাংশ বা সেগমেন্ট বলে। যেমন ধরো আমি যখন এই কোণটাকে লক্ষ্য করবো, তাহলে একান্তর বৃত্তাংশ কোনটা হবে, অপোজিটটা। সেখানে যে কোনো কোণের সাথে এই কোণটা সমান হবে। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম সি, সি বিন্দুতে একটা কোণ তৈরি হলো এসিবি। তো দেখবে যে আমরা প্রমাণ করবো এসিবি কোণটা বিএকিউ এর সাথে সমান হবে। আবার যদি আমি এই দিকের কোণটা নিই পিএবি, তাহলে এই দিকের বৃত্তাংশের যে কোনো একটা বিন্দু নিতে হবে। ধরো ডি নিলাম, নিয়ে এবি যুক্ত করলাম, বিডি যুক্ত করলাম, তাহলে এই যে কোণটা হলো এডিবি হচ্ছে বিএবির সাথে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্রকে আমি ও ধরে নিলাম। অঙ্কন হিসেবে আমি এ বিন্দু দিয়ে একটা ব্যাস আঁকলাম, সেটা ধরো ওদিকে ইতে গিয়েছে। এইবার আমি ধরো ইবি কে যুক্ত করলাম, তাহলে কি হলো ব্যাপারটা, এটা যেহেতু ব্যাস তাহলে এই কোণটা কত হলো, সমকোণ হলো। আবার দেখো স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ অনু স্পর্শ করলাম, তাহলে এটা কত, সমকোণ। তাহলে দেখো তুমি দুটো সমকোণ পেলে, একটা হচ্ছে কোণ ইএ কিউ সমকোণ পেলে। যুক্তি কি, যেহেতু স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ অনু স্পর্শ করলাম, আরেকটা সমকোণ পেলে তুমি ইবিএ। যুক্তি কি, যেহেতু এই ব্যাস তাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই দুটো যখন সমকোণ তুমি পেলে, তাহলে দেখো দুটো জিনিস তুমি পাচ্ছ। এই যে ইএ কিউ 90 ডিগ্রি, সেখান থেকে তুমি লিখতে পারছ কোণ ইএবি প্লাস কোণ বিএ কিউ, এটা 90 ডিগ্রি, এটা এক নম্বর। আর এই যে ইবিএ যে সমকোণ হলো, তাহলে এই বিন্দুতে যেহেতু একটা কোণ সমকোণ, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি সমকোণ হবে। সেই জন্য এই ইবিএ 90 ডিগ্রি, এখান থেকে তুমি পাচ্ছ কোণ ইএবি প্লাস কোণ এইবি সমান সমান 90 ডিগ্রি, এটা 2 নম্বর। এক আর দুই তুলনা করে দেখো এবি এবি কমন, তাহলে কি হলো বিএ কিউ সমান সমান এই যে বিএ কিউ কোণটা সেটা এইবির সাথে সমান হয়ে গেল। এবার দেখো এইবি কোণটা এসিবির সাথে সমান, কেন না তারা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাই। তাহলে কি হলো, এইবির সাথে বিএ কিউ সমান, এইবির সাথে এসিবি সমান, তাহলে আমি কি বলতে পারি, এই দুটো মিশিয়ে কোণ বিএ কিউ সমান সমান কোণ এসিবি। তাহলে এই কোণটা একান্তর বৃত্তাংশস্থ এসিবির সাথে সমান কোণ হলো। এর পরের অংশটা খুব সহজেই প্রমাণ হয়ে যায়। দেখো দেখো বিএ কিউ প্লাস বিএবি এদের সমষ্টি কত, 180 ডিগ্রি, এদের সমরেখ। আবার দেখো কোণ এসিবি প্লাস কোণ এডিবি, এই সমষ্টিটাও 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। তো দেখো এই দুটো সমষ্টি যখন 180 ডিগ্রি, দেখো এই সমষ্টিটা এই সমষ্টির সাথে সমান, কিন্তু একটু আগে প্রমাণ করেছো বিএ কিউ আর এসিবি সমান, তাহলে এই দুটো সমান হয়ে যাবে কোথায়, তাহলে অতএব বিএপি সমান সমান কোণ এডিপি। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের একটি প্রান্ত বিন্দুগামী স্পর্শকের সাথে ওই জ্যায়ের অন্তর্ভুক্ত কোণ সেটা একান্তর বৃত্তাংশস্থ যে কোনো কোণের সাথে সমান হয়। ঠিক আছে, এটা শিখলাম। আরেকটা রাইডার শিখতে হবে আমাদের, তারপরে আমরা ওইটার চ্যাপ্টারে যেতে পারবো।
ডাইরেক্ট এরকম ধরো এটা বৃত্ত, বাইরে একটা বিন্দু রয়েছে এই বিন্দুতে একটা ছেদক আঁকা হয়েছে, ধরো এটা পি, এটা এ, এটা বি, এ আর বি দুটো বিন্দু ছেদ করেছে, আর পি থেকে বি তে একটা স্পর্শক আঁকা হলে তার স্পর্শক বিন্দু পি, এটা হচ্ছে কেন্দ্র ও। ঠিক আছে, তাহলে এবার এটি যুক্ত করলাম, বিটি যুক্ত করলাম, এটা কেন্দ্র দিয়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু। ঠিক আছে, তা আমি যেটা প্রমাণ করবো সেটাকে লিখে রাখি, সেটা হচ্ছে PA into PB equals to PT square। লক্ষ্য করে দেখো এটি একটা জ্যা, এটা স্পর্শক, তো জ্যার সাথে স্পর্শকের কোণ কোনটা, এটা সেটা একান্ত বৃত্তাংশ এই কোণটার সাথে সমান, আর এই কোণটা সাধারণ দুটোর মধ্যে। তাহলে দেখো তুমি বলতে পারো ত্রিভুজ PTA সেটা সদৃশ ত্রিভুজ PBT। কারণটা কি, P বিন্দুতে দুজনের সাধারণ কোণ, এর T বিন্দুর কোণটা D বিন্দুর কোণের সাথে সমান, তাহলে তৃতীয় কোণটা সমান হবে, সদৃশ হয়ে গেল। এবারে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাহলে PT বাই PB, TA বাই BT, আর হচ্ছে PA বাই PT। তাহলে এই যে প্রথম আর তৃতীয় এদের থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, PT স্কয়ার ইকুয়ালস টু PA ইনটু T। এটা প্রমাণ হয়ে গেল। এইবার ওর যে অঙ্কটা সেটাতে যাওয়া যায়। তেরো আর 11.5 এদের মতো সমানুপাতিক, তাহলে √13 ইনটু 11.5 এটা জানতে চাইছি, জ্যামিতিক উপায় বার করতে হবে। আমি কি করব, আমি সবার প্রথমে একটা 13 সেন্টিমিটারের রেখাংশ আঁকবো, তার থেকে 11.5 কেটে নেবো। ধরো এখানে কাটলাম সি, 11.5 হচ্ছে এসি, 13 হচ্ছে এবি। এবার আমি কি করব, সি আর বি বিন্দুগামী যে কোনো একটা বৃত্ত আঁকবো। আঁকার নিয়ম কি, আমি প্রথমে সিবি একটা লম্ব সমদ্বিখণ্ড করব, তারপর আমার যেখানে মন চায়, ধরো এখানে ও বিন্দু দিয়ে আমি একটা ওতে কাটা সিতে পেন্সিল বসিয়ে আমি একটা এরকম বৃত্ত আঁকলাম। এবার আমার দায়িত্ব হচ্ছে এ বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা। স্পর্শক আঁকার নিয়ম কি, বস্তু বিন্দু আর কেন্দ্র যুক্ত করব, তাকে সমদ্বিখণ্ডিত করব। ধরো ডি বিন্দুতে, ডিতে কাটা, এতে পেন্সিল, অর্ধবৃত্ত আঁকবো। এই যে ছেদ করলো, ধরো এটা টি, এটা স্পর্শক হবে, হতেই হবে। তাহলে তুমি লক্ষ্য করো যে একটু আগে যে রাইডারটা শিখলাম সেখান থেকে আমি বলতে পারি যে এটি স্কয়ার সেটা হচ্ছে এসি ইনটু এবি। আচ্ছা এসি কত ছিল, 11.5 ইনটু এবি কত, 13 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা যদি এটি স্কয়ার হয় তাহলে এটি কি হবে, √11.5 গুণ 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জ্যামিতিক উপায়টা বার করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে, বাই।